আমরা সকলেই জানি বাবা মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে, কিন্তু একটা বড় বোন তার ভাইয়ের জন্য যে কি কি করে সেটা কিন্তু সকলেরই অজানা। তাই আজকে আমরা এমন একটি মুভির কথা বলবো যেখানে আপনারা জানতে পারবেন ভাইকে বাঁচাতে বোন কি কি করে। তো চলুন সরাসরি চলে যাওয়া যাক আজকের গল্পে। মুভির শুরুতেই আমরা সাতিয়া ও তার ভাই অঙ্কুরকে দেখি এবং তাদের ছোটবেলার দৃশ্য দেখতে পাই। ছোটবেলা থেকে সাতিয়া সবসময় তার ভাইকে প্রোটেক্ট করে রাখতো। তাকে কেউ বুলি করলে, স্কুলে জ্বালাতন করলে সাতিয়া তাদের শাস্তি দিত। তাদের মা ছিল না, তাই সাতিয়া তার ভাইকে তার মায়ের মতো আগলে রাখতো। একদিন তারা স্কুল থেকে বাড়ি ফিরে দেখে তাদের বাবা ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। মা তো ছিলই না, এখন বাবাও থাকলো না। এই সময় তাদের কিছু দূর সম্পর্কের আত্মীয় তাদের আশ্রয় দেয়। সাতিয়া আর অঙ্কুর তাকে বারে বাবা বলতো, কিন্তু এই আত্মীয়রা কখনোই তাদেরকে আপন করে নেয়নি এবং তাদের সাথে দূরত্ব বজায় রেখেছিল এবং তাদের সাথে বাইরের লোকের মতোই আচরণ করত। এইভাবেই সময় কেটে যায় এবং সাতিয়া ও আঙ্কুর বড় হয়। সাতিয়া তার বড় বাবার একটি হোটেলের ম্যানেজার ছিল আর বড় বাবাকে স্যার বলেই ডাকতো, যেটা থেকে বোঝা যায় যে তারা আসলে কতটা ক্লোজ ছিল। এখানে যে বড় বাবা ছিল সে খুব একটা সুবিধা ছিল না। তিনি খুবই বড়লোক ছিলেন, কিন্তু তার নানা রকম অবৈধ ব্যবসা বাণিজ্য ছিল এবং তার নামে অলরেডি অনেকগুলি পুলিশ কেস চলছিল। আমরা এখানে অঙ্কুরকেও দেখতে পাই যে পড়াশোনায় ভীষণ ভালো ছিল, কোডিং এবং কম্পিউটার নিয়ে প্যাশনেট ছিল। সে একটি বিজনেস অ্যাপ নিয়ে কাজ করছিল, কিন্তু সেটার জন্য অনেক টাকার প্রয়োজন। আর অঙ্কুর জানতো তার বারে বাবা তাকে কখনোই টাকা দিয়ে সাহায্য করবে না। কবিরের সাথে অঙ্কুরের খুব ভালো ছিল এবং তারা একে অপরের ভাইয়ের মতোই দেখত। একটা কথা বলে দেই, কবির বারে বাবার ছেলে ছিল। তখন কবির আর অঙ্কুর তারা দুজন মিলে তাদের বড় বাবার কাছে এই আইডিয়ার ব্যাপারে বলে এবং এতে তিনি রাজি হন, কারণ তিনি তার ছেলের ক্যারিয়ারের কথাও ভেবেছিলেন। এরপর তিনি তাদের দুজনকে হানসিদাও বলে একটি দেশে যাওয়ার কথা বলে। উনি বলেন যে হানসিদাওতে ওনাদের অন্যান্য আরো অনেক ব্যবসার কাজও চলে, তাই এখানে গেলে ওদের ভালো স্কোপ আছে। কিন্তু সেখানে যাওয়ার আগেই তাদের বড় বাবা অঙ্কুর আর কবিরকে বারবার করে বলে যে ওখানে গিয়ে এমন কিছু কাজ না করতে যাতে কোনো বিপদে না পড়তে হয়, কিন্তু এই দেশের নিয়ম কানুন ভীষণই কড়া। অন্যদিকে সাতিয়া কবিরকে খুব একটা পছন্দ করত না এবং অঙ্কুরের সাথে তার মেলামেশাও খুব একটা পছন্দ ছিল না। সে তার ভাইকে এখনো সেই ছোটবেলার মতোই আগলে রাখতে চাইতো। অঙ্কুরের বাবা মা ভাই বোন সবকিছু তার কাছে তার দিদি ছিল। যদিও সে কবিরের সাথে আঙ্কুরকে পাঠাতে খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু ভাইয়ের ক্যারিয়ারের কথা ভেবে সাতিয়া তাতে রাজি হয় এবং অঙ্কুর আর কবির হানসিদাও যায়। আর এখান থেকেই আমাদের আসল গল্প শুরু হয় এবং তাদের বিজনেসের জন্য একজনের কাছে পিচ করে এবং যেটা ফাইনালাইজ হয়ে যায়। তারা তাদের সাকসেস সেলিব্রেট করার জন্য একটি বারে যায় এবং সেখানে গিয়ে ড্রিঙ্ক করে, কিন্তু অঙ্কুরের নজর এড়িয়ে কবির এই বার থেকে একজনের কাছ থেকে ড্রাগসের একটি প্যাকেট নেয়। এরপর তারা বার থেকে বেরিয়ে গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল, আর তখন সেখানে একটি বিদেশি মেয়েকে ফলো করার জন্য তার স্পিড বাড়ায় এবং হানসিদার পুলিশ তাদের ধরে ফেলে। এরপর তাদের সার্চ করলে কবিরের পকেট থেকে বের হয় সেই ড্রাগসের প্যাকেটটি, যেটার ব্যাপারে অঙ্কুর কিন্তু কিছুই জানতো না। কিন্তু তারা যেহেতু একসাথে ছিল, তাদের দুইজনকেই জেলে নিয়ে যাওয়া হয়। এই খবর বারে বাবার কানে পৌঁছাতেই তিনি তার চেনা একজন উকিল লাগিয়ে দেন কবিরকে বাঁচানোর জন্য এবং এখানেই বলির পাঠা হয় অঙ্কুর। উকিল প্রথমে কবিরের সাথে কথা বলে এবং বলেন যে কবির যাতে পুলিশকে বলে ড্রাগসের প্যাকেটটা অঙ্কুরের ছিল এবং যখন পুলিশ তাদের সার্চ করবে তখন আগেই অঙ্কুর ড্রাগসের প্যাকেটটা কবিরকে দিয়ে দিয়েছিল। কবির প্রথমে রাজি হয় না, যে না, ও আমার ভাইয়ের মতো, আমি ওর সাথে এরকম করতে পারি না। কিন্তু উকিল বলে তোমাকে এখান থেকে বাঁচাতে গেলে এটাই করতে হবে। এরপর কবির শেষমেশ রাজি হয় আর পুলিশকে তাই বলে। এরপর উকিল অঙ্কুরের সাথে কথা বলে এবং কবিরকে বাঁচানোর জন্য এটুকু তোমাকে, ও যদি এখানে ফেঁসে যায় তাহলে ওর ফাঁসি হয়ে যেতে পারে, কিন্তু তোমার কোনো রেকর্ড নেই, তাই তুমি যদি এখানে একটু ফেঁসেও যাও তোমার বড়জোর 3 মাসের জেল হবে। আর এর মধ্যেই আমরা যেইভাবেই হোক
তোমাকে বের করে নিয়ে আসবো। বারে বাবা ছোটবেলা থেকে তোমাদের এত খেয়াল রেখেছে, আর তুমি তার ছেলের জন্য এইটুকু করতে পারবে না? এরপর অঙ্কুর রাজি হয়। উকিল বলে যে পুলিশ তোমাকে যা জিজ্ঞাসা করবে তুমি শুধু বলবে আই এগ্রি। কিন্তু সমস্যা হচ্ছে এইখানের লোকেরা হিন্দি বা ইংলিশ কোনোটিতেই কথা বলতে পারে না। ওখানের লোকাল ভাষাতেই তারা কথা বলে, যার কারণে তারা কি বলছে অঙ্কুর সেটা বুঝতে পারে না। সে উকিলের কথা মতোই শুধু আই এগ্রি বলতে থাকে। এরপর সে যখন আদালতের সামনে যায় তখনও অঙ্কুর আই এগ্রি বলতে থাকে, এবং তারপরই চার্জ ৩ মাসের মাথায় অঙ্কুরের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। ইলেকট্রিক শকের মাধ্যমে তার মৃত্যু দেওয়া হবে। আর এই মুহূর্তেই অঙ্কুর বুঝতে পারে যে তার সাথে কি হচ্ছে, এবং সে চেঁচামেচি করতে শুরু করে। কিন্তু তার কথা শোনার মতো তখন কেউই ছিল না। সাতিয়ার কাছে এই খবর পৌঁছাতেই সাতিয়া ঠিক করে নেয় তাকে কি করতে হবে। তার ভাইকে বাঁচাতে হবে। সাতিয়া তার বড় বাবার কাছে ২ কোটি টাকা আর একটি প্রাইভেট জেট চায়, যাতে করে সে সাথে সাথে যেতে পারে। কিন্তু বড় বাবাও জানতো যে সে ইচ্ছাকৃতভাবেই তাকে ফাঁসিয়েছে নিজের ছেলেকে বাঁচানোর জন্য, তাই সাতিয়ার এসব দাবি তাকে মেনে নিতেই হয়। এরপর সাতিয়া প্রাইভেট জেটে করে হাঞ্চিদাওর দিকে রওনা দেয়, এবং জেটে উঠতেই খবর আসে যে বারে বাবার হোটেলে আগুন লেগে গিয়েছে। অর্থাৎ সাতিয়াই এই কাজটি করেছিল। সে জানতো বারে বাবা তাকে ফাঁসিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। অন্যদিকে আমরা অঙ্কুরকে দেখতে পাই, যাকে হাঞ্চিদাওয়ার জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে উলঙ্গ করে সমস্ত দেহ চেক করা হয়। এখানে আমরা একজন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ অফিসারকে দেখতে পাই, যার নাম ছিল লান্ডা, হান্স রাজ লান্ডা। ইনি ভারতীয় বংশোদ্ভূত হলেও তার জন্ম এবং কর্ম সবকিছুই হাঞ্চিদাওয়ে। তিনি রীতিমতো আঙ্কুরের গলায় পায়ুর ছিদ্রে আঙ্গুল ঢুকিয়ে পরীক্ষা করে তাকে জেলে পাঠান। সাতিয়া হাঞ্চিদাও পৌঁছানোর পর সে তার ভাইয়ের সাথে দেখা করতে জেলে আসে, কারণ এই একবারই তারা মুখোমুখি দেখা করতে পারবে। এরপর থেকে দেখা করতে চাইলে অ্যাপ্লিকেশন দিতে হবে, এবং সেটা শুধুমাত্র ভিডিও কলের মাধ্যমে দেখা হবে। সাতিয়া তার ভাইয়ের সাথে দেখা করার আগে জেলের গার্ডকে জিজ্ঞাসা করে যে আমাকে কি স্যাড লাগছে, কারণ তার ভাইকে দেখাতে চায়নি যে সে ভেঙে পড়েছে। সে মন শক্ত রেখে তার ভাইয়ের সাথে দেখা করে, কিন্তু অঙ্কুর তাকে দেখেই কেঁদে ফেলে। সাতিয়া বলে যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। তারা গ্লাসের নিচের একটি ছোট্ট ফাঁকা দিয়ে একজন আরেকজনের আঙুল ছোঁয়ার চেষ্টা করে, এতেই তাদের মনে সাহস যোগায়। জেল থেকে বেরিয়ে সাতিয়া অনেক উকিলের সাথে দেখা করে, কিন্তু কেউই তার কেস নিতে রাজি হয় না। তারা বলে যে একবার যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কোনো লাভ নেই, হয়তো সময়টা একটু পিছিয়ে যাবে, কিন্তু মৃত্যুদণ্ড থেকে কখনোই ফিরিয়ে আনা যাবে না। এই দেশের এমনই নিয়ম কানুন। ইমিগ্রেন্টদের এই সমস্ত শাস্তি দিয়ে নিজের দেশের লোকদের কাছে নিজের ভয় দেখানোর চেষ্টা করে। সে ঠিক করে নিয়েছিল তার ভাইকে না নিয়ে সে দেশে ফিরবে না। সে জেলের কাছেই সস্তায় একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়, আর এখানে একটি সাপোর্ট গ্রুপের ভাটিয়া নামের অপর একটি প্রবাসী ভারতীয়র সাথে পরিচিত হয়। ভাটিয়ার ছেলে টনিও জেলে ছিল এবং মৃত্যুদণ্ডের অপেক্ষা করছিল। আসলে ভাটিয়া একজন গ্যাংস্টার ছিল এবং নানা রকম দুষ্কর্মের সাথে যুক্ত ছিল, কিন্তু বহু বছর হলো সে এইসব কাজ ছেড়ে দিয়েছে। কিন্তু পুলিশ তার ছেলেকে তুলে নিয়ে গিয়েছে তাকে শাস্তি দেওয়ার জন্য। অর্থাৎ আমরা কিন্তু এরকম অনেকেই শুনেছি যে নর্থ কোরিয়া এরকম একটা রুল আছে যেখানে বংশ পরস্পরা অনুযায়ী মানুষকে শাস্তি দেওয়া হয়। সেরকম একটা নিয়মের কথাই দেখানো হয়েছে। এরপর আমরা দেখি যে সমস্ত আত্মীয়দের মৃত্যুদণ্ড দেওয়া হবে তাদের নিয়ে একটি সাপোর্ট গ্রুপ চলছিল, এবং একটি বাস্কেটবল গ্রাউন্ডে সাপোর্ট গ্রুপের লোকেরা সভাপতি ছিল। কিন্তু এই সময় সেখানে কিছু লোকাল গুন্ডা টাইপ ছেলেরা আসে, যারা বলে বাস্কেটবল কোর্ট এক্ষুনি খালি করে দিতে, কারণ তারা সেখানে খেলবে। কিন্তু সাতিয়া তাদের কথা শোনে না। তখন তাদের মধ্যে একটা ছেলে হুর বের করে ভয় দেখায়, কিন্তু সাতিয়া এতে ভয় পায় না। সে উল্টো হুর তার হাতেই লাগিয়ে দেয়, ফলে তার হাতটি কেটে যায়। বাকিরা যখন এগিয়ে আসে তখন ভাটিয়া একটি বন্দুক বের করে, এবং এই বন্দুকটি আসলে ফাঁকা ছিল, কিন্তু তার ফাঁকা বন্দুকের ভয়েও বাকিরা সবাই পালায়। ভাটিয়া বুঝতে পারে যে সাতিয়ার বুকে দম আছে আর সে কিছু করতে পারবে। এরপর তারা একটি বারে বসে মদ খেতে খেতে একে অপরের কাহিনী বলে যে কেন তাদের আত্মীয়রা জেলে আছে এবং কেন তাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এরপর ভাটিয়া
সাতিয়াকে বলে যে যদি সোজা পথে ওদেরকে বের করতে না পারো তাহলে বাঁকা পথে ওদেরকে বের করতে হবে, এবং তারা জেল ব্রেক করার প্ল্যান করে। কিন্তু তখনই পাশের টেবিলে একজন ছিল যার নাম ছিল মধ্যু, এবং সে একজন রিটায়ার্ড পুলিশ অফিসার ছিলেন। তিনি তাদের কথাও সবকিছু শুনছিলেন। তিনি বলেন যে জেল ব্রেক করা সম্ভব নয়। সাতিয়া ভাটিয়াকে বলে যে মত্যুর হিস্টোরি কি। মত্যু এই দেশে পড়াশোনা করতে এসেছিল এবং সে এখানে পুলিশের ট্রেনিং নিয়ে পুলিশের চাকরি করত, কিন্তু তার জন্য একজন নিরপরাধকে জেলে যেতে হয় এবং তার মৃত্যুদণ্ড হয়। যেই ছেলেটির নাম ছিল চন্দন। মত্যু অনেক চেষ্টা করেও চন্দনকে জেল থেকে বের করতে পারে না, কারণ এখানে যদি কারো একবার মৃত্যুদণ্ড ঘোষণা হয় তাহলে সেখান থেকে তাকে ফিরিয়ে আনা অসম্ভব। এরপর তিনি চাকরি ছেড়ে দেন এবং প্রায়ই ওই ছেলেটির সাথে সে দেখা করতে যেত এবং তাকে নানাভাবে ছাড়ানোর চেষ্টা করত, কিন্তু তার কোনো ফল সে পায়নি। এই সব কিছু জানার পর সে মধ্যকে অ্যাপ্রোচ করে, কারণ তাদের প্ল্যানের জন্য রিটায়ার্ড পুলিশ অফিসার খুবই ইম্পর্টেন্ট একজন সদস্য হতে পারে, কারণ সে জেলের ভিতরে খুঁটিনাটি সবকিছুই জানবে। কিন্তু মধ্যু তার কথায় রাজি হয় না এবং নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরে তাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। সাতিয়া বলে, ঠিক আছে, তুমি আমার সাথে ফাইট করো, যদি আমি জিতি তাহলে কিন্তু আমার দলে আসতে বাধ্য হবে। মধ্যু বলে, ভুলে যেও না আমি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। সাতিয়া বলে সেও একজন ইয়েলো বেঞ্চ, সে ক্যারাটে শিখেছে। এরপর তাদের মধ্যে মারামারি শুরু হয়, কিন্তু সাতিয়া অনেক বেশি মার খাওয়ার পরও এক পর্যায়ে সে মধ্যকে হারিয়ে দেয়, কারণ ভাইকে বাঁচানোর জন্য তার মধ্যে যে জেদ ছিল সেটাই মধ্যকে হারিয়ে দেয় এবং মধ্যু তার টিমে যোগ দেয়। এরপর মধ্যু, ভাটিয়া এবং সাতিয়া তাদের প্ল্যান বানাতে থাকে যে কিভাবে তারা তাদের 3 জন আত্মীয়কে জেল থেকে বের করবে। তারা জেলের ব্লুপ্রিন্ট জোগাড় করে এবং সেখানে দেখতে পায় যে কিচেনের ভেতর দিয়ে এক টানেল গেছে, যার মাধ্যমে জেলের বাইরে একটি রাস্তায় ম্যানহোল খুলে বের হওয়া যাবে। সেখান থেকে বেরিয়ে তারা বোটে করে জলপথে বর্ডার ক্রস করে মালয়েশিয়ার দিকে চলে যাবে। আর মালয়েশিয়ার একজন পুলিশের সাথে মধ্যর যোগাযোগ ছিল এবং সেই তাদের সাহায্য করবে। কিন্তু এদিকে যখন সাতিয়া প্ল্যান করছিল তখন জেলের ভেতরে অঙ্কুর অন্য ব্যাপারে জড়িয়ে পড়েছিল। জেলে তাদের আলাপ হয় মৃত্যুদণ্ডে দণ্ডিত অন্য কিছু লোকদের সাথে, যার মধ্যে ছিল রায়ান, ভাটির ছেলে টনি এবং মুগ্ধর পরিচিত চন্দন। জেলের ভেতরে মেডিকেল ওয়ার্ডে একটি টয়লেট ছিল যেখানে ভুতুড়ে বলে গুজব ছিল। সেখানে কেউ যেত না, তাই তারা সেখানে একটি সুড়ঙ্গ করেছিল। তাদের প্ল্যান ছিল যে সুড়ঙ্গের মাধ্যমে তারা বাইরে বের হবে। তারা সবসময় মেডিকেল ওয়ার্ডেই ডিউটি নিত। যার ডিউটি মেডিকেল ওয়ার্ডে পড়তো সে মাঝে মাঝে গিয়ে সুড়ঙ্গ ঘুরে আসতো এবং এভাবেই তারা দিনের পর দিন সুড়ঙ্গ ঘোরার কাজ চালিয়ে যাচ্ছিল। হানসিদাওয়ে একটি ফেস্টিভ্যাল হতো যেখানে স্থানীয় লোকেরা মনে করত যে ওইখানে জাহান্নামের দরজা খুলে দেবে, আত্মারা পৃথিবীতে ঘোরাঘুরি করবে। আর জেলের ভেতর থেকে তারা 4 জন প্ল্যান করে যে ওই দিনই তারা পালাবে, কারণ ফেস্টিভ্যালের দিন রাস্তায় প্রচুর ভিড় থাকবে, তাই তারা জেল থেকে ভিড়ের মধ্যে সহজেই পালিয়ে যেতে পারবে। কিন্তু এই দিকে আবার সাতিয়ারা প্ল্যান করছে যে কিভাবে তাদেরকে বের করবে। তখন সেখানে সমস্ত পুলিশ সম্পর্কে খোঁজ নেয়। এরপর একজন পুলিশ অফিসারকে খোঁজ দিয়ে অঙ্কুর, টনি এবং চন্দনকে কিচেন ডিউটিতে অ্যালার্ট করে। কিন্তু তাদের প্ল্যানটা কি করে এই 3 জন জানবে? এ সময় ভাটিয়া একটি প্ল্যান করে সে রুটির মধ্যে একটি ছোট কাগজে লিখে সেটি ঢুকিয়ে দিবে এবং পুলিশের মাধ্যমে টনির কাছে সেই খাবারটি পৌঁছে দিবে এবং টনি সেই রুটি খাওয়ার সময় প্ল্যানটা দেখতে পাবে এবং সবকিছু বুঝে যাবে। কিন্তু এই প্ল্যান টনির কাছে পৌঁছায় না, কারণ তারা ততক্ষণে অন্য প্ল্যান করে রেখেছিল। তারা প্ল্যান করেছিল যে তারা মেডিকেল ওয়ার্ডের সুড়ঙ্গের মাধ্যমে পালাবে, কিন্তু তাদেরকে কিচেনে ডিউটি অ্যালার্ট করা হয়, কারণ এটা সাতিয়াদের প্ল্যান ছিল। তাই জন্য তারা ঠিক করে তারা সেখানে যাবে। কিন্তু তারা কিভাবে মেডিকেল ওয়ার্ডে যাবে? তাদের সেখানে যাওয়ার একটাই উপায় আছে, আর সেটা হলো তারা 3 জন অসুস্থ হলেই তাদেরকে মেডিকেল ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে। তাই তারা নিজেদের খাবারে বিষাক্ত কিছু জিনিস মিশায়, ফলে তারা অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে মেডিকেল ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়, যার ফলে রুটির ভিতর যে চিঠিটি ছিল সেটি আর তাদের কাছে পৌঁছায় না। আর সাতিয়াদের প্ল্যান ব্যাপারেও তারা কিছু জানতেও পারে না। এরপর তারা তাদের প্ল্যান মতো সুড়ঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং তারা স্বাধীন দুনিয়ায় পদক্ষেপ রাখতে সক্ষম হয়। কিন্তু এখানে তাদের সাকসেসফুল হয় না। তারা বাহিরে বের হওয়ার সাথে সাথে পুলিশ তাদেরকে ধরে ফেলে। রায়ান গুলিবিদ্ধ হয় এবং সেখানেই মারা যায়।
বাকি 3 জনকে আবারও জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই খবরের পর ভাটিয়া আর মধ্যু হার মানলেও সাতিয়া তখনও হার মানতে রাজি ছিল না। সে বলে যে জেলের সমস্ত কারেন্ট সাপ্লাই যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে কি তাদেরকে বাঁচানো সম্ভব। তখন মধ্যু বলে যে আমরা যদি কারেন্ট সাপ্লাই বন্ধ করে দিতে পারি তাহলে জেলের সমস্ত সেল খুলে যাবে এবং 6000 কয়েদি সবাই বের হয়ে যেতে পারবে। 3 জন নিরপরাধকে বাঁচাতে গিয়ে এতজন অপরাধীকে আমরা বাইরে বের করতে পারি না। কিন্তু সাতিয়ার কাছে এই সমস্ত ঠিক ভুল কিছুই ম্যাটার করতো না। তার কাছে ম্যাটার করতো শুধুমাত্র তার ভাইয়ের জীবন। তার ভাইকে বাঁচানোর জন্য যদি 6000 অপরাধীকে স্বাধীন করে দিতে হয় সে তাতেও রাজি ছিল। কিন্তু মধ্যু ছিল একজন এক্স অফিসার, যার কারণে সে এই প্ল্যান মানতে নারাজ হয় এবং সেখান থেকে চলে যায়। এরপর ভাটিয়া আর সাতিয়া প্ল্যান করে যে কারেন্ট বন্ধ করবে কিভাবে। ভাটিয়া তার পুরনো গ্যাংয়ের লোকদের সাথে যোগাযোগ করে এবং তারা প্ল্যান করে যে পাওয়ার পয়েন্টের যে ইঞ্জিনিয়ার তার বউ বাচ্চাকে জিম্মি করে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করা হবে এবং বিদ্যুৎ বন্ধ হলেই জেলে যে সমস্ত কয়েদি আছে তারা থেকে বেরিয়ে আসবে। আর 500-600 পুলিশ ওই 6000 কয়েদিকে কিভাবে সামলাবে। ফলে তাদের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হবে এবং ওই সমস্ত হাতাহাতি মারামারির মধ্যে সাতিয়া গিয়ে ওই 3 জনকে বের করে আনবে। এবার তাদের প্ল্যান মতোই চলছিল। কিন্তু তখন আমরা দেখতে পাই মধ্যু সেখানে আসে, কিন্তু মধ্যু তাদের সাহায্য করতে আসেনি। মধ্যু সাতিয়াকে এই কাজ করতে আটকাতে এসেছিল, কারণ সে একজন পুলিশ অফিসার ছিল। সে কখনোই চায়নি এমন কিছু হোক। সাতিয়ার সাথে তার প্রচন্ড মারামারি হয়। এক পর্যায়ে সাতিয়া মধ্যকে মেরে ফেলে, কারণ তার মাথায় খালি একটাই চিন্তা ছিল যে তার ভাইকে বাঁচাতে হবে। সে পেইন কিলার খেয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে আবার তৈরি হয়ে যায়। এরপর সে ভাটিয়ার গ্যাংয়ের সাথে জেলের বাইরে অপেক্ষা করে যে কখন কারেন্ট বন্ধ হবে আর সে ভিতরে ঢুকবে। কিন্তু কারেন্ট বন্ধ হলেও জেলের কারেন্ট বন্ধ হয় না, কারণ সেখানে জেনারেটর ছিল। আমরা দেখতে পাই ওইখানের এক্সিকিউশন রুমে তাদের 3 জনকে নিয়ে যায় আর সবার আগে অঙ্কুরকেই এক্সিকিউশন চেয়ারে বসানো হয়। এই এক্সিকিউশন রুমের উপরে একটি ছোট্ট জানালার মতো ছিল। এক্সিকিউশনের সময় সেই জানালাটা খুলে দেওয়া হতো। সাতিয়ার প্ল্যান ছিল যখনই কারেন্ট বন্ধ হয়ে যাবে ওই জানালা দিয়ে সাতিয়া ভেতরে ঢুকে অঙ্কুর এবং বাকি 2 জনকে বাঁচাবে। কিন্তু জেলের ভেতরে কারেন্ট তো বন্ধ হচ্ছিল না। এই সময় সাতিয়া ঠিক করে যে জেলে একটি ব্লাস্ট করাবে। সে একটি বড় ট্রাকে গ্যাস সিলিন্ডার ভর্তি করে রেখেছিল। এটা চালিয়ে সে জেলের মধ্যে একটি ব্লাস্ট করায়। ফলে জেলের জেনারেটর বন্ধ হয়ে যায়, অঙ্কুরের এক্সিকিউশনও বন্ধ হয়ে যায় আর সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। এই সময় হাঁসরাজ নির্দেশ দেয় যে সবাইকে এখান থেকে চলে যাওয়ার জন্য এবং উপরের ওই জানালাটি বন্ধ করে দেওয়া হয়। এখানে হাঁসরাজ এবং বাকি 3 জন। হাঁসরাজ একাই তাদের 3 জনকে মারছিল যে যদি তাদের এক্সিকিউশন না হয় তাহলে তাদেরকে নিজ হাতেই মারবো। কিন্তু ততক্ষণে সাতিয়া সেখানে চলে আসে আর আমরা দেখি জেলের বাকি কয়েদিরাও জেল থেকে বের হয়ে আসে। সাতিয়া এখানে এসেই এক্সিকিউশন রুমে ঢোকার চেষ্টা করে, কিন্তু উপরের জানালা ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছিল। সে অন্য একটি জানালার কাঁচ ভেঙে ওইখানে নামার চেষ্টা করে এবং ওই 3 জনকে নিয়ে ওইখান থেকে পালাতে সক্ষম হয়। সাতিয়া তাদের নিয়ে পালানোর সময় একটি পুলিশ তাদেরকে প্রায় ধরেই ফেলবে। তখন ভাটিয়া একটি গাড়ি নিয়ে আসে এবং তাদের 3 জনকে উঠিয়ে রওনা দেয়। কিন্তু পুলিশের গোলাগুলিতে ভাটিয়ার পেটে গুলি লেগে যায় এবং ভাটিয়া সেখানেই মারা যায়। এরপর সাতিয়া 3 জনকে নিয়ে বোটে করে পালানোর চেষ্টা করে, কিন্তু আমরা দেখি যে সেখানেও হাঁসরাজ পুলিশ বোট নিয়ে তাদের পিছে পিছে চলে আসে এবং সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু ততক্ষণে সাতিয়া মালয়েশিয়ার বর্ডারে কাছাকাছি চলে এসেছিল। এরপর মালয়েশিয়ান পুলিশরা হাঁসরাজ এবং অন্য পুলিশদের সাতিয়া তার ভাই আর বাকি 2 জনকে নিয়ে সেফলি ফিরে আসতে সক্ষম হয় এবং তারা বাসায় ফিরে যায়। এরপর সাতিয়া আর তার ভাই তাদের সেই পুরনো বাড়িতে ফিরে যায় যেখানে তাদের বাবা সুইসাইড করেছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। একজন বোন তার ভাইকে বাঁচানোর জন্য এক্সট্রিম লেভেল পর্যন্ত যেতে পারে, সেটাই এই সিনেমায় দেখানো হয়েছে। মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।